আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হতো যে বিনিয়োগের জগতে সবচেয়ে বড় সুবিধাটা আসলে মেধা বা গতি নয়, বরং অন্যদের থেকে পরিষ্কারভাবে চিন্তা করার ক্ষমতা। রবার্ট হ্যাকস্ট্রমের বই দ্য ওয়ারেন বাফেট ওয়ের মূল কথা কিন্তু এটাই। আজকের এই আলোচনার শেষে এটা স্পষ্ট হয়ে যাবে যে বাফেটের সাফল্য কোনো জাদুকরী ভবিষ্যৎবাণীর উপর নির্ভর করে না, বরং এটা একটা শান্ত সুশৃঙ্খল সিস্টেমের ফল, যা যে কেউ শিখতে পারে। বেশিরভাগ মানুষ যখন বিনিয়োগের জগতে ঢোকে তখন তাদের হাবভাব দেখে মনে হয় যেন তারা কোনো ক্যাসিনোতে এসেছে। তারা খবরের শিরোনাম দেখে কেনাবেচা করে, ট্রেন্ডের পেছনে ছোটে, আর আশা করে যে শুধু ব্যস্ত থাকলেই বাজার তাদের পুরস্কৃত করবে। কিন্তু ওয়ারেন বাফেট ঠিক এর উল্টোটা করে। তার ভাগ্য গড়েছেন। তিনি সবকিছু সহজ রেখেছেন, অপেক্ষা করেছেন এবং ব্যবসার বাস্তবতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছেন, বাজারের হইচই শুনে নয়। এই স্লাইডটার দিকে একবার দেখুন, দুরকম মানসিকতার মধ্যে তফাৎটা কত পরিষ্কার। একদিকে ক্যাসিনো মানসিকতা, যা চলে আশার খবরের ওপর, আর অন্যদিকে একজন সত্যিকারের ব্যবসা মালিকের মানসিকতা, যা বাস্তবতা আর লাভের উপর নির্ভর করে। ঠিক আছে, চলুন তাহলে এই বিষয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। এই যে উন্নত মানসিকতার কথা বলা হচ্ছে, এটা কিন্তু কোনো ম্যাজিক নয়। এর পেছনে রয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা যৌক্তিক কাঠামো, যা বারবার ব্যবহার করা যায়। এটা এমন একটা সিস্টেম যা চিন্তাভাবনাকে একদম পরিষ্কার করে তোলে। বফেটের পদ্ধতির মূলত 4টে স্তম্ভ আছে, যা তিনি যে কোনো বিনিয়োগ বিশ্লেষণের জন্য ব্যবহার করেন। প্রথমত, ব্যবসাটা কি সহজে বোঝা যায়? দ্বিতীয়ত, এর কি কোনো দীর্ঘস্থায়ী সুবিধা আছে যা অন্যদের থেকে একে আলাদা রাখে? তৃতীয়ত, এর ম্যানেজমেন্ট কি ভরসাযোগ্য? আর সবশেষে চতুর্থত, এর দামটা কি ঠিকঠাক? এই 4টে প্রশ্নই তার পুরো সিস্টেমের ভিত্তি। চলুন প্রথম স্তম্ভটা নিয়ে আরেকটু কথা বলি। একে বলা হয় সার্কেল অফ কম্পিটেন্স বা যোগ্যতার বৃত্ত। বাফেটের আসল শক্তিটা কিন্তু সবকিছু জানার চেষ্টা থেকে আসে না, বরং নিজের সীমাটা জানা এবং তার মধ্যে থাকার শৃঙ্খলা থেকে আসে। তিনি শুধু সেই সব ব্যবসায় বিনিয়োগ করেন যা তিনি সত্যি বোঝেন। যদি কোনো ব্যবসার মডেল তার কাছে জটিল মনে হয়, তিনি সহজভাবে সেটা থেকে দূরে থাকেন। মানে, সব কোম্পানি বোঝার দরকার নেই, শুধু সেই কয়েকটা সুযোগ চিনে নিতে পারলেই হবে যা আপনার কাছে জলের মতো পরিষ্কার। তাহলে এই ডিউরেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা দীর্ঘস্থায়ী প্রতিযোগিতামূলক সুবিধা জিনিসটা আসলে কি? এটা হলো এমন একটা সুরক্ষা কবচ যা একটা কোম্পানিকে প্রতিযোগীদের থেকে বাঁচায় আর লম্বা সময় ধরে তার লাভ ধরে রাখতে সাহায্য করে। এটা হতে পারে একটা খুবই জনপ্রিয় ব্র্যান্ড, বা অন্যদের থেকে কম খরচে জিনিস বানানোর ক্ষমতা, বা এমন গ্রাহক যারা কিছুতেই এই কোম্পানিকে ছাড়বে না। আসল কথা হলো এমন একটা কোম্পানি খুঁজে বের করা যা শুধু আজকেই শক্তিশালী নয়, বরং আগামী বহু বছর ধরে শক্তিশালী থাকতে পারবে। আর এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে। লক্ষ্যটা কিন্তু সস্তা জিনিস খুঁজে বের করা নয়। লক্ষ্য হলো একটা চমৎকার ব্যবসাকে একটা যুক্তিযুক্ত দামে কেনা। একটা স্টক সস্তা হওয়া আর একটা বিনিয়োগ ভালো হওয়া কিন্তু এক জিনিস নয়। এই ধারণাটাই বাফেটের চিন্তাভাবনার বিবর্তনের ভিত্তি তৈরি করেছিল। জানেন, বাফেটের দর্শনটা কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম ছিল না, এটা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে। আর এই বদলের পেছনে সবচেয়ে বড় প্রভাব ছিল তার পার্টনার চার্লি মাঙ্গারের। এই বিবর্তনকে তাই মাঙ্গার শিফট বলা হয়। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। শুরুর দিকে বেঞ্জামিন গ্রাহামের প্রভাবে বাফেট খুব ভালো দামে একটা সাধারণ ব্যবসা কেনার দিকে মন দিতেন। কিন্তু পরে চার্লি মাঙ্গারের প্রভাবে তার ভাবনা বদলে যায়। তখন তিনি একটা ন্যায্য দামে একটি অসাধারণ ব্যবসা কেনার দিকে ঝুঁকে পড়েন। এই একটা কথাই মাঙ্গার শিফটের মূল শিক্ষাটা তুলে ধরে। এর মানে হল বিনিয়োগের ফোকাসটা সস্তা জিনিস খোঁজার অভিযান থেকে সরে এসে স্থায়ী শ্রেষ্ঠত্বের সন্ধানে পরিণত হল। এই একটা পরিবর্তন বাফেটের সম্পূর্ণ বিনিয়োগের কৌশলটাকেই বদলে দিয়েছে। কিন্তু শুধু এই নিয়মকানুনগুলো জানলেই হবে না। বাফেটের সাফল্যের পেছনে আসল শক্তিটা হল তার মানসিক নিয়ন্ত্রণ আর দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। মানসিক স্থিরতা এবং সময়, এই দুটোই হল তার সিস্টেমের আসল ইঞ্জিন। তাহলে একটা প্রশ্ন করা যাক, বাজারের আসল উদ্দেশ্যটা কি? এই প্রশ্নটা আমাদের বাফেটের অনন্য এবং প্রচলিত ধারণার ঠিক উল্টো একটা উত্তরের জন্য প্রস্তুত করে। বাফেটের দর্শন অনুযায়ী বাজার আপনাকে সেবা দেওয়ার জন্য আছে, আপনাকে নির্দেশ দেওয়ার জন্য নয়।
তিনি বাজারকে কোনো জ্ঞানী শিক্ষক হিসেবে দেখেন না, বরং একজন আবেগপ্রবণ ব্যবসায়িক পার্টনার হিসেবে দেখেন যে মাঝে মাঝে অযৌক্তিক দামে জিনিসপত্র অফার করে। আপনার কাজ বাজারের মেজাজ অনুসরণ করার নয়, বরং সেই মেজাজের সুবিধা নেওয়া। যখন বাজারে উথাল-পাথাল চলে তখন সাধারণ মানুষ ভয় আর লোভে প্রতিক্রিয়া জানায়। কিন্তু বাফেটের পদ্ধতি হল এই আবেগগুলোকেই সুযোগ হিসেবে ব্যবহার করা। যখন সবাই ভয়ে বিক্রি করছে তখন বিচক্ষণ হওয়ার সময়, আর যখন সবাই লোভে ঝাঁপিয়ে পড়ছে তখন সতর্ক হওয়ার সময়। এই স্লাইডটি এই দুই পদ্ধতির পার্থক্য খুব স্পষ্টভাবে দেখাচ্ছে। তো এর মানেটা কি দাঁড়ালো? বাফেট হয়তো ১০০টা সুযোগকে না বলেন যাতে তিনি একবার আত্মবিশ্বাসের সাথে হ্যাঁ বলতে পারেন। এর মানে এই নয় যে তিনি বেপরোয়া, বরং তিনি গভীর বিশ্লেষণের মাধ্যমে এমন একটা দৃঢ় বিশ্বাসে পৌঁছান যে তখন বড় বাজি ধরতে ভয় পান না। এর জন্য প্রয়োজন ধৈর্য আর সঠিক সুযোগের জন্য অপেক্ষা করার মানসিকতা। আর এই উক্তিটা ধৈর্য আর সময়ের গুরুত্বকে চমৎকারভাবে তুলে ধরে। আসল অর্থ প্রায়শই কেনা বা বেচার মাধ্যমে তৈরি হয় না, বরং অপেক্ষার মাধ্যমে তৈরি হয়। বাফেট দ্রুত ট্রেড করে যেতেন না, তিনি দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে যেতেন। তিনি চক্রবৃদ্ধির সুদের শক্তিকে তার কাজ করতে দেন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ এড়িয়ে চলেন। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল শিক্ষাটা কি? যখন আপনার মানসিকতা একজন জুয়ারির মতো না হয় একজন ব্যবসার মালিকের মতো হয়ে যায়, তখন আসলে সব কিছুই বদলে যায়। যদি এক কথায় বলতে হয় তাহলে বাফেটের পদ্ধতিটা হল একজন ব্যবসার মালিকের মতো করে ভাবা, নিজের যোগ্যতার গণ্ডির মধ্যে থেকে কাজ করা, সস্তার থেকে ব্যবসার গুণমানকে বেশি গুরুত্ব দেয়া, বাজারের আবেগকে সুযোগ হিসেবে কাজে লাগানো এবং ধৈর্য ও চক্রবৃদ্ধি সুদকে নিজের সবচেয়ে বড় বন্ধু বানানো। শেষ কথা হল, বাফেটের সবচেয়ে বড় বিনিয়োগ শুধু কোম্পানিতে ছিল না, তার বিনিয়োগ ছিল এক বিশেষ ধরনের চিন্তা ভাবনার ওপর যা ধৈর্যকে শক্তিতে রূপান্তরিত করেছিল। আর সম্ভবত এটাই সবচেয়ে অনুপ্রেরণার বিষয়, যে কেউ আরও চিন্তাশীল, ধৈর্যশীল এবং শৃঙ্খলাপরায়ণ হতে পারে। আর সময়ের সাথে সাথে শুধু এই একটা জিনিসই সবকিছু বদলে দিতে পারে।